পাকিস্তানের ওপর হামলার ঘটনা আমরা গতকালও দেখেছি। একদম শুধু তাই নয়, ইতিমধ্যে আমরা এটাও দেখলাম যে মার্কিন পডকাস্টার তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে যে ইন্টারভিউ বা যে সাক্ষাৎ পর্ব চলেছে, সেখানে অনেকগুলো বিষয় তিনি তুলে ধরেছেন। নিজের জীবনী, তার শৈশব, ভারতের সঙ্গে অন্যান্য দেশগুলির সম্পর্ক, ভারত কোন জায়গা রয়েছে, সুদৃঢ় সম্পর্ক রেখে চলতে চেয়েছে বরাবর পাকিস্তানের সঙ্গে। আর এখানেই কোথাও উঠে এসেছে তার একাধিক প্রসঙ্গ। এবং শুধু তাই নয়, ভারত শান্তি চাইলেও বারবার পাকিস্তান কোথাও যেন বিশ্বাসঘাতকতাই করে গিয়েছে। একেবারেই দেখো, ভারত জায়গাতে অনড় রয়েছে, কিন্তু পাকিস্তান তারা বিশ্বাসঘাতকতা করছে, নিজেরা নাও বা পারছে অন্য কোনো দেশ তাদেরকে দিয়েও এই বিশ্বাসঘাতকতা করাচ্ছে, সেটা চীন হোক বা বাংলাদেশ। সম্প্রতি এরকম অনেক ঘটনা কিন্তু আমরা দেখেছি। একদমই তাই, দেশ স্বাধীনতার জন্য অপেক্ষা করছিল, আর সেই সময় যারা ছিলেন অন্তত ভারত বিভাজন মেনে নিয়েছিলেন, বিশেষ করে মুসলিমদের নিজেদের দেশ দেওয়া হয়েছিল। ভারতীয়রা কষ্টের সঙ্গে বিষয়টা মেনে নিয়েছে, ভারত শান্তি চাইলো, যেটা বলছিলাম যে আক্ষেপটা অন্তত উঠে এসেছে, বিশ্বাসঘাতকতা করেছে বারবার পাকিস্তান। কারণ শুধু তাই না, দেখো সেই সময় থেকে ভারতের সঙ্গে লাগাতার সংঘর্ষ তৈরি হয় পাকিস্তানের। অন্য দেশে কোনো ঘটনা ঘটলে সূত্র সেই পাকিস্তান। 9/11 কাণ্ডে ওসামা বিন লাদেনকে পাকিস্তান থেকে পাওয়া যায়। বিশ্ব জানে পাকিস্তান সন্ত্রাসবাদের আখড়া। এক সাক্ষাৎকারে এইভাবেই পাকিস্তানকে বিধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কি বলেছেন তিনি, প্রথমেই শোনাবো। और देश आजादी के लिए आजादी का जश्न मनाकर इंतजार कर रहा था। क्या मजबूरियां रही होगी, वो कई उसके पहलू है, उसकी लंबी चर्चा हो सकती है। लेकिन उस समय जो भी नीति निर्धारक लोग थे, उन्होंने भारत के विभाजन को स्वीकार किया और मुसलमानों को उनका अपना अलग देश चाहिए तो भाई दे दो, ऐसा। और भारत के लोगों ने सीने पे पत्थर रख के बड़ी पीड़ा के साथ इसको भी मान लिया। लेकिन माना तो उसका परिणाम ही उसी समय ये आया कि लाखों लोग, कत्लेआम चला। पाकिस्तान से ट्रेनें भर भर करके लहूलुहान और लोग और लाशें आने लगी। बड़ा डरावना दृश्य था। उन्होंने अपना पाने के बाद उनको लगना चाहिए था कि चलो भाई हमें हमारा मिल गया, भारत को लोगों ने दे दिया है, भारत का धन्यवाद करें, हम सुख से जिए। उसके बजाय उन्होंने लगातार भारत से संघर्ष का रास्ता चुना। अब प्रॉक्सी वॉर चल रहा है। अब ये कोई आइडियोलॉजी नहीं है, आइडियोलॉजी ऐसी थोड़ी होती है, लोगों को मारो काटो, टेररिस्टों को एक्सपोर्ट करने का काम चल रहा है। और सिर्फ हमारे साथ ही नहीं, अब दुनिया में कहीं पर भी टेररिस्ट की घटना घटती है तो कहीं न कहीं सूत्र पाकिस्तान जाकर के अटकते हैं। अब देखिए 9/11 इतनी बड़ी घटना घटी अमेरिका में, उसका मेन जो सूत्रधार था ओसामा बिन लादेन, वो आखिर में कहां से मिला? पाकिस्तान में ही शरण लेके बैठा था। तो दुनिया पहचान गई है कि ये प्रकार से आतंकवादी प्रवृत्ति, आतंकवादी मानसिकता, और वो सिर्फ भारत ही नहीं, दुनिया भर के लिए परेशानी का केंद्र बन चुका है। মার্কিন পডকাস্টারের সঙ্গে ফ্রেডম্যানের সঙ্গে তিনি প্রায় 3 ঘন্টার সাক্ষাৎকার দিয়েছেন। তারই বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লিপিংস আমরা একে একে শোনানোর চেষ্টা করব। শুধু তাই নয় মাসুম, আমরা এটাই দেখলাম যে শুধু তাই নয় যে অনেকেই যখন প্রশ্ন করছে যে ল্যান্স ফ্রেডম্যান তিনি কে, সে বিষয়টা হয় এখন নাই বা আসা গেল। কিন্তু বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী যা বললেন, কি বললেন, গতকাল আমরা দেখলাম শৈশব, তার আত্মজীবনী থেকে শুরু করে তুলে আনলেন রাজনীতির একটা দীর্ঘ জীবন। শুধু তাই না, উঠে এলো পাকিস্তান প্রসঙ্গ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3 ঘন্টার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানের বিষয় সামনে আনতে হলো। কারণ যখন একেবারে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ এবং এই নিয়ে যখন পাকিস্তানের প্রসঙ্গ তুলে আনেন, আমরা একটু বিস্তারিত আরো আসবো। আমাদের সঙ্গে আলোচনায় এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আর্য ঘোষ। আর্যবাবু, ইতিমধ্যে আপনাকে স্বাগত জানাই আজকে জিরো আওয়ারে। আমি শর্মিষ্ঠ এবং অবশ্যই আমার সঙ্গে মাসুমাও রয়েছে। কিন্তু প্রথম প্রশ্নটা আমি রাখার চেষ্টা করি আপনার কাছে, যে আমরা দেখলাম অনেকগুলো প্রসঙ্গ রয়েছে, একে একে আসছে, কিন্তু তার আগে অন্তত গতকাল যে 3 ঘন্টা সাক্ষাৎকার নরেন্দ্র মোদী দিলেন, ফ্রেডম্যানের সঙ্গে তিনি কথা বললেন, তাতে অনেকগুলো বিষয় উঠে এলো, কিন্তু উঠে এলো পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তান 9/11 প্রসঙ্গ উঠে এসেছে। পাকিস্তান বরাবর ভারতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থেকেছে। অন্তত গতকালও দেখলাম পাকিস্তানের ওপর হামলা, তারপর এই বিষয়। প্রধানমন্ত্রীর এই বক্তব্য আপনার কাছে কতটা তাৎপর্যপূর্ণ? তাৎপর্যপূর্ণ, কিন্তু দেখুন উনি তো বলেই চলেছেন এবং এর আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন সবাই বলে চলেছেন। নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটু
বেশি পরিষ্কার করেই বলেন। অটল বিহারী বাজপেয়ী তিনি এত পরিষ্কার করে বলতেন না। তো তিনি কি করেছিলেন, তিনি লাহোর বাস যাত্রা করেছিলেন, তার সেই সময়তেই কার্গিলে উপস্থিত হচ্ছিল পাকিস্তানি সৈন্যরা এবং তারপরে পাকিস্তানের কার্গিল যুদ্ধ বাধে এবং সেইখানে সব থেকে অবাক ব্যাপার হলো যে সেখানে তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল যে কোনোভাবেই এলওসি ক্রস করা যাবে না। তিনি ভারতীয় বিমান বাহিনীকে এই নির্দেশ দেন, স্থলবাহিনীকেও একই নির্দেশ দেন। তো এই জিনিসগুলো দেখুন, এগুলো বলে কিছু লাভ হবে না, এগুলো বলার জন্য বলা। পাকিস্তান কোনোদিনই বদলাবে না, কেননা দেখুন একটা মানুষের স্বাভাবিক চরিত্র যেটা মানসিক স্থিতি, সেটা যদি তারা মানে আপনার না ইচ্ছে থাকে, আপনি নিজেকে ইচ্ছে করলেও মানে আপনি বদলাবেন না যতদিন না আপনার মধ্যে সেই ইচ্ছেটা আসছে। পাকিস্তানের মধ্যে সেই ইচ্ছেটা নেই। আমার মধ্যে যদি ইচ্ছে না থাকে যে আমি আমাকে বদলাবো, তো সেটা কোনোদিন হবে না। পাকিস্তান কোনোদিনই বদলাবে না। তুলসী গাবার্ড আজকে এসছেন, 20টা দেশের ইন্টেলিজেন্স চিফ এসছেন, সবই হচ্ছে, অজিত ডোভাল করছেন, মিটিং করছেন, কিন্তু যেটা আমাদের সেই সময় কি অবস্থা ছিল সেটা সহজেই অনুমেয়। যখন দেশটা ভাগ হয় তখন যারা এই দেশটাকে ভাগ করেন তাদের ভাবা উচিত ছিল পরিণতিটা, জিন্নার চরিত্রটা নিয়ে ভাবা উচিত ছিল। সেই বিশ্লেষণের মধ্যেই যাওয়া হয়নি এবং তার ফলস্বরূপ আমরা বুঝতেই পারছি কি অবস্থা হয়েছে আজকে। কিন্তু আর্যবাবু, ভারত সবসময় শান্তি চালিয়ে এই পাকিস্তান তো বারংবারই বিশ্বাসঘাতকতায় ফিরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের অবস্থান কি হওয়া উচিত? ভারতের অবস্থান দেখুন, আমি আমার দিক থেকে সবসময় বলতে পারি যে পাকিস্তানকে মানে দুটো কথা আমি বারবার, এখানকার মিলিটারি এস্টাবলিশমেন্ট, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেগুলো বলার আমার আলাদা, সেটা এটা মিডিয়া নয়, সেটা অন্য প্ল্যাটফর্মে আমি তাদেরকে বলে গেছি যে টু পুশ ওয়েস্টার্ন বাউন্ডারি, মানে যেটা আপনার আইবি, আমাদের দুটো জায়গা আছে, তো একটা ডিসপিউটেড জায়গা আছে সেটা হচ্ছে এলওসি, লাইন অফ কন্ট্রোল, আর একটা আছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আইবি, সেইটা হচ্ছে পাঞ্জাবে। তো সেইখানটায় পাকিস্তান সেইটাও মানে না, তারা বলে ওয়ার্কিং বাউন্ডারি। তো সেই ওয়ার্কিং বাউন্ডারি ওদের কথায়, আর আমাদের কথায় ইন্টারন্যাশনাল বাউন্ডারি। তো সেই জায়গাটা থেকে পাকিস্তানকে পিছিয়ে নিয়ে যাওয়া, মানে ছোট করে দেওয়া, সামরিকভাবে অধিগ্রহণ করা তার মানে, এবং পিওকে কে দখল করা। দেখুন, কোনো ইনভেস্টমেন্ট, কোনো রকমের শান্তি কাশ্মীরে, জম্মু এবং শ্রীনগরে আপনারা আশা করতে পারেন না যতক্ষণ না এলওসি কে কি বলে পিওকে কে আমরা দখল করে নিচ্ছি। দখল করা নয়, আমরা রিইউনাইটেড করছি আমাদের সঙ্গে। কেননা ইউএনএসসির আপনাদেরকে আগেও বলেছিলাম, ইউএন সিকিউরিটি কাউন্সিলের যেটা রেজলিউশন ছিল 48/1947, সেটার দরকার হলে আপনারা পড়ে নিতে পারেন 4 নম্বর পাতাটা। সেখানে রেস্টোরেশন অফ পিস অ্যান্ড অর্ডারের আন্ডারে আছে, কলামে, সাব কলামে আছে যে যারা রেডাররা 48 সালে পাকিস্তান থেকে এসেছিল, পাশতুনরা, যারা আজকে ঘটনাচক্রে পাকিস্তানেরই বিপক্ষে চলে গেছে। তো কেননা পাকিস্তান সবাইকে ইউজ করতে অভ্যস্ত। তো যাই হোক, তো তারা যখন এসেছিল এবং পাকিস্তান সেনা তাদের ছদ্মবেশে তাদের মধ্যে মিশে এসেছিল, সেই সময় যে রেজলিউশনটা সব থেকে বড় ভুল করেছিলেন আমাদের দেশের তথাকথিত প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তিনি ইউএনএ ছুটে গেছিলেন। তিনি আগে ওইখানে যুদ্ধটাকে খতম করে পিওকেটাকে পুরোপুরি নিয়ে নেওয়া উচিত ছিল, এবং সেটাই ইনস্ট্রুমেন্ট অফ যেটা আপনার আমাদের অ্যাক্ট হয়েছিল, যেটা ইনক্লুশন, যেটা ভারতের মধ্যে। তো সেটা না করে ইউএনএ ছুটে গেলেন। ইউএন সেইখান থেকে পাকিস্তান সেটার ফায়দা লুটে নিল, এবং তখন ইউএন যে রেজলিউশনটা জারি করে 47/1948, সেইটা কর্ণপাত না করে তারা আজ পর্যন্ত পিওকেতে শুধু নেই, পিওকেটাকে দুনিয়ার ইসলামিক
ইসলামিস্ট এখান থেকে একটা বিষয় একটু জানার চেষ্টা করি যে পিওকে প্রসঙ্গ যখন উঠলো, বারবার পিওকে নিয়ে হাত কামড়ে পড়ে থাকতে চায় পাকিস্তান এবং তাদের ছলা কলার কোনো কিছু কমতি যায় না। কিন্তু বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী গতকাল যা বলেন, মানে আমি হাফিজ সাইদের প্রসঙ্গে একটু পরে আসছি, যে আপাততভাবে হাফিজ সাইদকে নিকেশ করা গিয়েছে কিনা সে নিয়ে এখনো জল্পনা একটা কোথাও রয়ে গেছে। কিন্তু তার মধ্যেও প্রধানমন্ত্রী কি বলেন যে ওসামা বিন লাদেনকে পাকিস্তানে পাওয়া গেছিল। আমরা জানি যে আবাত্তাবাদের যেই ঘটনা, কিন্তু বিষয় হচ্ছে কোথাও কি প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য থেকে, কারণ গোটা বিশ্ব জানে এবং এই ঘটনার পর, আবেত্তাবাদের এই ঘটনার পর, লাদেনের ঘটনার পর অন্তত সবাই বলেছে যে পাকিস্তানকে কোণঠাসা হতে হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে সমালোচিত হতে হয়েছে, তারপর পাকিস্তানে রয়ে গিয়েছে। কিন্তু কোথাও প্রধানমন্ত্রী কি এটাই তুলে ধরার চেষ্টা করলেন যেন একবার সন্ত্রাসবাদীদের যোগসূত্র পাকিস্তান? হ্যাঁ, এটা তো 100 বার উনি তো এটাই বলতে চাইলেন, কিন্তু বলে লাভটা হচ্ছে কোথায়? দেখুন, এইখানে আজকে যে আপনার প্রথম কথা দেখুন, আপনাদেরকে আগেও বলেছিলাম, আবার বলছি, আজকে বালুচিস্তান লিবারেশন আর্মি যে অস্ত্রগুলো ইউজ করছে সেটা কিন্তু তালিবান সাহায্য করছে। তালিবান সাহায্য না করলে সেই অস্ত্র তারা পাকিস্তানের এগেনস্টে এত অস্ত্র কোত্থেকে পাবে? তো যাই হোক, সেইটা যদি আজকে ডোনাল্ড ট্রাম্প ফেরাতে বদ্ধপরিকর, তিনি যদি বদ্ধপরিকর হন, তখন বালুচিস্তানের অস্ত্র সামগ্রী কোথায় যাবে? এবং বালুচিস্তান নিয়ে আমার অনেক কিছু বলার আছে, যদি সুযোগ পাই পরবর্তী প্রোগ্রামে বলবো, বা এই প্রোগ্রামে হবে না মনে হয় অতটা সময়। তো সেই দিক থেকে ভারতকে একটা কড়া অবস্থান নিতেই হবে, সেখানে কিচ্ছু করার নেই। তো আপনার এই অবস্থা, আপনার যেখানে ভারতকে আমি বারবার বলছি, ওই যদি আশা করে ভারত যে ওই কি বলবো, পাকিস্তান যেমনি একটা থার্ড পার্টি যাকে বলে, তাকে দিয়ে ভারতকে আক্রমণ করায়, তো প্রক্সি আক্রমণ করায়। তো সেই ক্ষেত্রে ভারত যদি সেই রকম ভাবে ভাবে যে পাকিস্তানকে ক্ষতবিক্ষত করবে, এটা হবে না। এটা এখানে পাকিস্তান ওদিক থেকে হবে, কিন্তু পাকিস্তানের ভারতের প্রতি যে এটা মানে দৃষ্টিকোণটা এবং যে নৃশংসতা, সেটা কিন্তু থেকে যাবেই যাবে। আপনি যদি বিজনেস করতেন কাশ্মীরে গিয়ে, আপনি এই সিচুয়েশনে বিজনেস ইনভেস্ট করতেন? কেউ করতো না, কোনো ইনভেস্টমেন্ট আসবে না কাশ্মীরে। যতই কাশ্মীরে উন্নতি দেখানো হোক ইনফ্রাস্ট্রাকচারাল, কে বিজনেস কটা বিজনেস গেছে ওখানে আপনি বলুন তো? আমাদের দেশীয় বিদেশীয় কোন কোম্পানি গেছে কাশ্মীরে ইনভেস্ট করতে? আপনি দেখান, কেউ যাবে না জম্মু কিংবা শ্রীনগরে, যতক্ষণ না আমরা পিওকেটা কি জানেন, আপনার পাশের বাড়ির পাশে যদি বাড়িটা একটা সমাজবিরোধীদের মানে আস্তানা হয়, আপনি বাড়িটা ভাড়া দিতে পারবেন? আপনার যদি ধরুন ভাড়া দিতে চান, আপনি পারবেন না। এই অবস্থা একেবারে। তবে আর্যবাবু, এখান থেকে একটা বিষয়, হাফিজ সৈয়দ তার মৃত্যু হচ্ছে কিনা সেই বিষয়টা এখনো পর্যন্ত নির্দিষ্ট বা নিশ্চিত হয়নি, কিন্তু তার অন্যতম সহযোগী এবং একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন আবু কাতাল, তার মৃত্যু হচ্ছে। এটা ভারতের কাছে কত বড় বিষয়? আর শুধুমাত্র কি তাদের নিকেশ হলেই এই নাশকতামূলক কর্মকাণ্ডগুলো আর ঘটবে না এটা বলা যায়? তার কারণ শুধুমাত্র তো এই হাফিজ সৈয়দ বা আবু কাতাল নয়, এছাড়াও তো আরো অনেকে রয়েছে। এটা আমি প্রথমেই বলতে পারি যে আবু কাতিলের মৃত্যুতে ওই রিয়াসি বাচ্চাটা এবং আরো 3জন বাচ্চা টোটালি, তাদের আত্মা অন্তত শান্তি পেল, তাদের প্রতি জাস্টিস দেওয়া হলো আবু কাতিলের মৃত্যুতে। কিন্তু অ্যাকচুয়ালি হাফিজ সৈয়দকেও মারা হয়, মারা তো মানে অনেকদিন আগে উচিত ছিল। এবং সেই জন্য আমি বারবার বলেছি, আমি অনেকবার দিয়ে গেছি যে পাকিস্তানকে মিলিটারি এনগেজ করতে হবে, আমাদের এলওসি ক্রস করতে হবে। তো এখানে দেখুন, ভারতের আরো হাই ভ্যালু টার্গেট আছে, এবং আগামী দিনে আমি আশা করতে পারি, এর বেশি তো কিছু করতে পারি না, হাই ভ্যালু টার্গেটদের আমাদেরকে এলিমিনেট করতে হবে। তো সেইখানে আবু কাতিল মারা যাওয়াতে অন্তত সেইটা পেল, কিন্তু এরকম অজস্র হাফিজ সৈয়দ ওখানে উৎপন্ন হয়ে চলবেই, যতদিন না আমরা পিওকেটাকে নিতে পারছি, সেটাকে স্যানিটাইজ করতে পারছি, ততদিন এই জিনিস হয়ে চলবে। আর হাফিজ সৈয়দ
মিলিটারি প্রোটেকশনে চলে। তো একটা জিনিস আপনারা এখানে ভাববেন, ওখানে একটাও মিলিটারি লোক কিন্তু মারা যায়নি। সেই জন্য হাফিজ সঈদ কোথায় কি অবস্থায় আছে, আর যদি তার চূড়ান্ত পরিণতি হয়েও থাকে তাহলে পাকিস্তান আর্মি সেটা চেপে যাবে, বলবে না। তো সেই অবস্থা এখন। তবে ব্যাপারটা হচ্ছে যে হাফিজ সঈদকে এলিমিনেট করতে হবে, মাসুদ আজহারকে এলিমিনেট করতে হবে, আজবাবু একটা সবাইকে বিষয় জানার eliminate চেষ্টা করতে করি, হবে। কারণ আপনি বলছেন যে অবশ্যই যদি হাফিজ সঈদ নিকেশ হয়েও থাকে পাকিস্তান সেটা সামনে আনার চেষ্টা করবে না। তারা তো লাদেনকেও লুকিয়ে রেখেছিল নিজেদের দেশে, কখনো বিষয়টা সামনে এসেছিল, কিন্তু গোপন অভিযানে আবেতাবাদে সে মিশনও আমরা দেখেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি ভারতের প্রসঙ্গ থেকে শুনে এসে পাকিস্তানের দিকে আসি। পাকিস্তানে তো ক্রমশ কোমর ভাঙছে, আর্থিক থেকে শুরু করে বিভিন্ন দিকে তার স্থিতি নষ্ট হচ্ছে। আর এই হাফিজ সঈদ ভারতের অন্যতম একাধিক গুরুত্বপূর্ণ হামলা, বিশেষ করে 26 মূল মাস্টার মাইন্ড হাফিজ সঈদ, তাকেও অনেক সময় ছড়ানোর জন্য একাধিক হাইজ্যাকও আমরা দেখেছি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় দেখেছি। মানে পাকিস্তান জানাতন প্রকরণে হাফিজ সঈদকে নিজেদের আস্তানায় শেল্টার দেওয়ার জন্য কোনো কসুর করেনি। তাহলে হাফিজ সঈদ যদি এই অভিযানে নিকেশ হয়েও থাকে, সেই কি পাকিস্তানের একটু হলেও তো কোমর ভাঙবে বই কি? হ্যাঁ, একটা ধাক্কা আসবেই। প্রথমত একটা ধরুন বিগ লিডার এলিমিনেটেড হয়ে গেলে যা হয় সেই ধাক্কাটা আসবে। কিন্তু হাফিজ সাহেব যেগুলো করে গেছে তার অনেক দিন আগে চলে যাওয়া উচিত ছিল, এবং সেই রকম পরিকল্পনা ভারতের নেওয়া উচিত ছিল। আমি জানি না এর মধ্যে জিও পলিটিক্স কি আছে, কত দূর আছে, কিন্তু এইটা আমি 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 সত্যিকারের আমি আশাহত অন্তত এই দিক থেকে যে ভারতের যেটা করা উচিত ছিল ভারত একদমই করছে না। সেইটা একটা ব্যাপার। আর আপনারা জানবেন, এই যে দেখুন একটা রিজলভ বলে যে জিনিস আছে, যেটা বারবার বলছি, সংকল্প, সেটা আপনারা বালুচিস্তানে দেখতে পাবেন। এখানে বালুচিস্তানে আপনাদের আগেও বলেছি যে যিনি লিড করছেন এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত, বালুচিস্তানে জানবেন, বালুচিস্তানে কিন্তু যত আপনার এরকম যোদ্ধা হয়েছে তৈরি, গ্রুপগুলো তৈরি হয়েছে, বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, এবং নানা মিলিয়ে এখন কিন্তু বালুচিস্তান ন্যাশনাল আর্মি হয়ে গেছে। এইটা আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনএ হয়ে গেছে। এই যে অ্যাটাকগুলো দেখছেন, এটা কিন্তু বিএলএ নয়, এটা করছে বিএনএ। এবং আরেকটা তথ্যগত একটু আপনাদেরকে সংশোধন করে দিই, আমি কালকে শুনছিলাম একটা প্রোগ্রামে, একটু তথ্যগত সংশোধন করে দিই, যে অ্যাটাকটা হয়েছে বাসের ওপরে, সেটা কিন্তু অ্যাটাকটার প্যাটার্নটা অন্য ছিল। আচ্ছা, প্রথমে ওদের একটা মজিদ ব্রিগেড আছে, মজিদ ব্রিগেডের একটা গাড়ি, সেটা এক্সপ্লোসিভ লেটেন একটা গাড়ি, তা সে এসে মারে ঠিক পুলওয়ামা স্টাইলে ওদের পেছনের বাসটাকে, প্রাইমারি টার্গেট। সেই সমস্ত ছবিও আমার কাছে আছে, বিএলএ প্রকাশ করা। প্রাইমারি টার্গেট 1 কে মারে, টার্গেট 2 কে তখন ওদের হচ্ছে আপনার আর একটা ব্রিগেড আছে, ওটার নাম হচ্ছে এফ দিয়ে, আমি নামটা ভুলে যাচ্ছি, সেই ব্রিগেড ঘিরে ধরে এবং তারা আপনার ব্রাশ ফায়ার করে। ব্রাশ ফায়ার মানে একদম র্যান্ডম ফায়ার করে আর কি। আচ্ছা, এই ট্রেন হাইজ্যাকিং এর সময় থেকে শুরু করে একটার পর একটা হামলা, যেখানে এই বালোচ লিবারেশন আর্মি বনাম পাকিস্তান সেনা, যেখানে পাকিস্তান সেনার তরফ থেকে বলা হচ্ছে যে বালোচ লিবারেশন আর্মি, তাদের কয়েকজনের মৃত্যু হচ্ছে, একবারে রবিবার ভোর রাতে পাকিস্তানের উপর যে হামলার ঘটনা একদম। অন্যদিকে বালোচ লিবারেশন আর্মি তারা সেই দাবি নস্যাৎ করছে, তারা কখনো বা বলছে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ায় পণবন্দীদের তারা হত্যা করেছে, কোনো সময় বলছে পাকিস্তান সেনা তাদের হাতে নিকেশ হয়েছে। এখান থেকে একাধিক বিষয় উঠে আসছে, মৃত্যুর এখনো পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা নিয়েও একটা দ্বন্দ্ব রয়েছে। এখান থেকেই দাঁড়িয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী কি বলেছেন এই হাফিজ সাইদ নিয়ে, তার বিস্তারিত বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে, দেখুন। Major terrorist. He has organized a lot of events, terrorism events. Whether he dies or he is not dead or he is injured, it makes very little difference. Because even if you kill Hafiz Saeed, you kill 10 Hafiz Saeed. You think the terrorism is going to get affected, finished? No. It may get affected for 1 month, 2 months, 4 months, 6 months. There are enough Hafiz Saeeds who will take charge. It is full of it. This is a thought process. The radical terrorism, the radical Islam is a thought process, not Islam, the radical Islam. And this thought process has got roots within our country. There are the thought process, the schools which are running this, we have 2 major schools in India which are actually responsible for these teachings. Then there are philosophical thought processes, leaders. And how do you think Kashmir terrorism is there?
the grassroots level, the sleeper cells are there. They have to be eliminated. Until you eliminate sleeper cells, you cannot do. So I'm very happy. I congratulate the security agencies for having done this major task. It is a milestone. I agree. They should be commended for that. But we cannot sleep on these laurels. We have to now make firm steps ahead. খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় অন্তত প্রফুল্ল বক্সী তিনি বলছিলেন। আমি যাব মাসুমা, চলো আমরা যাই, বাকি সময়টুকু আমরা আলোচনা করে। আর্যবাবুই রয়েছেন আমাদের সঙ্গে। আর্যবাবু, আমরা যদি প্রফুল্লবাবুর কথা দেখি তাহলে একদিকে আমি দুটো প্রসঙ্গ আনি, কারণ আমরা গতকালও দেখলাম যে পাক সেনার কনভয়ে যেভাবে হামলা হয়েছে, অন্তত বিএলএ তারা হামলা কথা ঘটনা করছে, অনেক পাক সেনার মৃত্যু হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে এই যে প্রফুল্লবাবু বলছেন যে একজন হাফিজ শহীদের মৃত্যু, তাতে কিন্তু স্বস্তি পাওয়ার মতো কোনো বিষয় এখনো পর্যন্ত নয়, এবং সঙ্গে অনেকগুলো স্লিপার সেল সেগুলো অনেকটা অ্যাক্টিভ রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে এই যে বালুচ সেনার ননস্টপ হামলায় অন্তত পাকিস্তানকে এখন পড়তে হচ্ছে, মানে পাক সেনাদেরকে রীতিমতো টার্গেট করা হচ্ছে। এই গোটা বিষয়ে মানে পাকিস্তান আরও কতটা কোণঠাসা হচ্ছে দিনের পর দিন? পাকিস্তান সেনা, দেখুন, উনি আমার কথা নিয়ে একদম পুনরাবৃত্তি করলেন। যিনি ছিলেন মেজর বক্সি, তো বা জেনারেল বক্সি, তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে এদের জিনেই না এটা আছে, সেজন্য এরা কতটা কোমর ভাঙবে এটা কিন্তু খুব সন্দেহের ব্যাপার। দেখুন, দুটো জিনিস আপনাদেরকে আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে পাকিস্তান যে কাজটা করে সেই কাজটা আমাদের করা উচিত। আমি হিন্ট দিয়েছিলাম যে স্টিল বুলেটস যেগুলো ইউজ করে চায়নার, যেভাবে সাউথ অফ পীরপাঞ্জালে মারছে, সেটা আমাদের করা উচিত। কালকে কিন্তু বুলেট প্রুফ কাটটার ছিল ওই আবু কাতিলের, সেটা স্টিল কোরের বুলেট ইউজ করেছে আননোন গানম্যানেরা, এবং তার জন্যই সে মারা গেছে আর তার বডিগার্ড মারা গেছে। আর দ্বিতীয় জিনিস হলো যে আপনার এইখানে একটা বড় জায়গা হয়ে গেছে বাংলাদেশকে ইউজ করে এখন যে অ্যাক্টিভিটিসগুলো এখানে করা হবে, সেই অ্যাক্টিভিটিসগুলো সামলানোর জন্য তার আগে ভারতকে একটা হেভি মানে টার্গেটের দিকে যেতেই হবে, হাই ভ্যালু টার্গেট এলিমিনেশনের দিকে যেতে হবে। সেইটা পাকিস্তান সেনা স্পেসিফিক্যালি, এবং তার সঙ্গে মার্সেনারিজ, সেইটা করতে পারলে ডিটারেন্স হিসাবে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, প্রিএমটিভ স্ট্রাইক করতে হবে। নয়তো কিন্তু আমাদেরকে ওই প্রস্তুত হয়ে বসে থাকতে হবে যে কবে একটা ট্রেন উড়ে যাবে, কবে একটা শপিং মল উড়ে যাবে, কবে একটা 26/11 হবে। এই জিনিসটা কিন্তু হবেই, আর কিছু করার নেই। এর অগেনস্টে যা করার আমি বলেছি, বারবার বলেছি, সতর্ক করেছি, কিন্তু সেই ক্ষেত্রে আমি আর কি এর থেকে অ্যাড করতে পারি? একদমই তাই। আর্যবাবু, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে সময় দেওয়ার জন্য, কিন্তু আমরা অবশ্যই চাইবো যে একটা 26/11, একটা 9/11-এর ক্ষত যেভাবে অন্তত প্রত্যেকটা মানুষের বুক ছিঁড়ে বেরিয়ে যায়, সে ক্ষতের প্রলেপ এখনো দেওয়া যায়নি, তাই সেটা যাতে আর অন্তত না হয় সেদিকে বিশেষ করে নজর থাকবে। সঙ্গে এটাও একটা খবর মাসুমা, যে অন্তত হাফিজ শহীদ একা নয়, এরকম আরো হয়তো হাজারো হাফিজ শহীদ, আরো হয়তো আজমাল কাসাব, তারা হয়তো রয়েছেন অন্তত বারবার, যাদেরকে ভারতকেই টার্গেট করতে হয়। একেবারে। আজকের মতো জিরো আওয়ার এখানেই শেষ করছি। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন ক্যালকাটা নিউজ।